স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি আমি তানজিনা আতো। আফগানিস্তানের মুঠোফোন প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেসের 6 বাংলাদেশি প্রকৌশলী অবশেষে দেশে ফিরছেন। এর আগে তারা কাবুল থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছান, সেখান থেকে দুবাই হয়ে তারা ফিরলেন। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত 11:26 তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কিছুক্ষণ আগে তারা বেরিয়ে এসেছেন। বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, দেশে ফিরে তারা কি বলেছেন, আর আফগানিস্তানে তাদের অভিজ্ঞতা কেমন ছিল? ফেরত 6 বাংলাদেশি প্রকৌশলী। আমরা আপনাদের আগের খবরে যেমনটা জানিয়েছিলাম, 11:30টার সময় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তারা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং তারপরে আমরা ধারণা করেছিলাম যে খুব বেশি সময় হয়তো লাগবে না, হয়তো 1টা 2টা 3টা। আমরা সারা রাত ধরে অপেক্ষা করছি। গণমাধ্যম কর্মীরা একই সঙ্গে যারা সন্ধ্যার পর থেকে এই বিমানবন্দরে স্বজনরা অপেক্ষা করছিলেন, আফগান ফেরত 6 প্রকৌশলী স্বজনরা, তারা অপেক্ষায় ছিলেন। রাত পার হয়ে গেল, কিন্তু সকালে আমরা এই 6:30টার দিকে তারা বের হয়েছেন বিমানবন্দর থেকে। একজন আছেন ইমরান হোসেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে ওই সময়টা কেমন গিয়েছিল? আমরা এর মধ্যে দেখেছি 2 জন বের হয়েছেন বিমানবন্দর থেকে ভেতরের সব ধরনের প্রক্রিয়া শেষে। ইমরান ভাই, একটু কথা বলবো। বুঝতে পারছি খুব দীর্ঘ যাত্রার মধ্যে দিয়ে আপনারা ফিরেছেন। ওই সময়টা একটু জানতে চাই, মানে কিরকম সময় পার করে দেশে ফিরলেন? আসলে সময়টা একবার আমি বলেছি যে আপনাদেরকে যে সময়টা আসলে আমাদের ভালো যায়নি, কারণ একদিকে দেখতেছি যে ইউএস আর্মি তাদের দেশের নাগরিককে ইভ্যাকুয়েট করতেছে, প্লাস অন্যান্য দেশের নাগরিকরা চলে যাইতেছে। যেমন আমাদের সাথে পাকিস্তানি নাগরিক ছিল, তারা চলে গেছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের মাধ্যমে ইন্ডিয়ান যারা ছিলেন তাদেরকেও প্রায় 14 তারিখের দিকে নিয়ে গেছে, ফিলিপিনো কলিগও নিয়ে গেছে। আমরা আসলে কোনো ওয়ে আউট পাইতেছিলাম না। আমাদের দেশের অ্যাম্বাসেডর এবং সরকার যথেষ্ট চেষ্টা করতেছিল, কিন্তু হওয়া সত্ত্বেও যেহেতু কমার্শিয়াল ফ্লাইটটা বন্ধ হয়ে গেছে, আমরা চেষ্টা করতেছিলাম যে বের হতে, কিন্তু পারি নাই। তো এই অবস্থায় আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাই যথেষ্ট উদ্বিগ্নতার মধ্যে ছিল, আমরাও যথেষ্ট উদ্বিগ্নতার মধ্যে ছিলাম। আমরা খবর গণমাধ্যমে যেমনটা দেখলাম, 16 তারিখ আপনাদের একটা ফ্লাইট ছিল বাংলাদেশ ফেরার, মানে ফিরতি একটা ফ্লাইট ছিল 16 তারিখে, 16 আগস্ট। সেটা আপনারা মিস করেছেন? সেটা আমরা মিস করিনি অ্যাকচুয়ালি। আচ্ছা, তালেবান যখন টেক ওভার করছে 15 তারিখে, তখন কমার্শিয়াল ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে। ওইটা ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে আমরা এটা মিস করেছি আর কি। পরবর্তীতে যেহেতু কোনো কমার্শিয়াল ফ্লাইট নেই, একমাত্র গভর্নমেন্টই ছিল একমাত্র ওয়ে ওখান থেকে বের হয়ে যাওয়ার, ওই জন্য আমাদের একটু দেরি হয়েছে আর কিছু। ধন্যবাদ। তারপরে ফ্লাইট আরেকটা ছিল মনে হয় আপনার, যখন ব্লাস্ট হলো ওই সময় কি আপনারা কাবুল বিমানবন্দরে ছিলেন? আমরা তখন কাবুলে ছিলাম, আমরা নর্থ সাইডে, আমরা আবে গেটের কাছাকাছি ছিলাম। আমরা ওইখান থেকে একটা মানে ক্যাম্পের মধ্যে ঢোকার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমরা ঢুকতে পারতেছিলাম না বিভিন্ন সিকিউরিটির কারণে। তো এরপর আমরা যখন ওখান থেকে বিকালে চিন্তা করলাম যে তাহলে হয়তো সাউথ গেটটা একটু ফ্রি থাকতে পারে, সাউথ কমার্শিয়াল গেট, ওই গেটে চলে আসছি। তার আধা ঘন্টা পরেই ব্লাস্টটা হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ ছিল এই সময়টা আপনাদের? কেমন যোগাযোগ ছিল? সাথে যোগাযোগ আমরা সবসময় করেছি, প্রতি ঘন্টায় আমরা তাদের আপডেট দিয়েছি, তারা আমাদেরকে ফোন দিয়েছে। আর এখন তো ফোন করতে টাকাও লাগে না, কারণ ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, খুব যথেষ্ট সবসময় তাদের সাথে আমরা অ্যাটাচ ছিলাম। এমনিতেই সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা পেলেন? ওখানে তো আমাদের দূতাবাস ছিল না। না, যথেষ্ট সহযোগিতা করছি। যেমন ধরুন যোগাযোগ, অ্যাম্বাসির মাধ্যমে যে অ্যাম্বাসির যে যোগাযোগগুলো করেছে আমরা করেছি, সরকার থেকে তাদেরকে দিক নির্দেশ দিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে নির্দেশনাগুলো দিয়েছে, এবং আমাদের সাথেও অ্যাম্বাসেডর সাহেব সবসময় যোগাযোগ রেখেছেন। আমরা তাদের নির্দেশনাগুলো সবসময় মেনে চলেছি, অক্ষরে অক্ষরে পালন করেছি। ধন্যবাদ দিতে চান? মোটামুটি ধন্যবাদ জানান 24 অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, যথেষ্ট ধন্যবাদ। কারণ আপনাদের সহযোগিতার ফলেই আজকে আমরা খুব তাড়াতাড়ি বের হতেছি, এবং সরকার তো অবশ্যই সহায়তা করেছে। আপনাদের ছাড়া হয়তো এত তাড়াতাড়ি আমরা বের হতে পারতাম না। আপনাদেরকে যথেষ্ট ধন্যবাদ। আর কেউ কি আছে আফগানিস্তানে এখন বাংলাদেশি যারা মোটামুটি? এখন আসলে কে আছে আমি জানি না, এখন হয়তো আছে, কারণ আমরা তো এই আমাদের কোম্পানিতে কেউ নাই আর কি। অনেক ধন্যবাদ। দেখছিলেন আমরা এখন যে 3 জনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 জন মোটামুটি বের হয়েছেন। সবাই প্রক্রিয়া ভিতরের বিমানবন্দরের প্রক্রিয়া শেষ। তারা এখন দীর্ঘ সময় অপেক্ষার পর স্বজনদের সঙ্গে দেখা করবেন। একরকম আবেগ ঘন পরিবেশ বলতেই হবে, কারণ একরকম মৃত্যুপুরী বলতে পারেন। যখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, সেই মৃত্যুপুরী থেকে এরকম দেশে ফেরত আসা, সেটি হয়তো তারা চিন্তাও করেননি। শেষ পর্যন্ত তাদের দেশে ফেরত আসতে পেরেছেন, এবং সে কারণে তারা বিশেষ করে বাংলাদেশ সরকার, একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যারা সহযোগিতা করেছেন, উজবেকিস্তান, তাজিকিস্তানে যারা আছেন বাংলাদেশি কর্মকর্তা দূতাবাসের, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন, যারা এই সময়ের মধ্যে তারা দেশে ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন। আর একটু ছোট্ট করে একটু কথা বলতে চাই ভাইয়া, ছোট্ট করে একটু কথা বলতে চাই, মানে স্বজনদের সঙ্গে সবসময় আপনারা যোগাযোগটা মেনটেন করতে পেরেছেন? জি, আমাদের সাথে আমাদের স্বজনদের সবসময় প্রতিদিন নিয়মিত যোগাযোগ হতো।
মানে কোনো রকম অবস্টাকল ফেস করেছেন যে ওখান থেকে বের হয়ে আসার সময় যোগাযোগ কিংবা দূতাবাসের সঙ্গে শুরুর দিকে? না, আমরা অ্যাকচুয়ালি আমাদের জন্য ভাগ্য ভালো বলবো যে আমাদের সাথে সবসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং অ্যাম্বাসেডর মহোদয়ের সাথে আমাদের সরাসরি পার্সন টু পার্সন কন্ট্যাক্ট হতো, সবার সাথে আমাদের পার্সোনাল কমিউনিকেশন ছিল এবং যখনই আমাদের যে কোনো ডেভেলপমেন্ট হয়েছে আমরা ওনাদেরকে অবহিত করেছি এবং যখনই আমি ফোন করেছি ওনারা আমাদের ফোন রিসিভ করেছে এবং ওনাদের যখন প্রয়োজন হচ্ছে আমাদেরকে ফোন করে আমাদেরকে আপডেট দিয়েছেন ওনারা যে আমাদের কী করণীয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক কষ্ট করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সারা রাত আপনারা জেগেছিলেন। বিমানবন্দরে তো অনেক সময় গেল আপনি। হ্যাঁ, বিমানবন্দর অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করতেছিলাম যে গভর্নমেন্টের হয়তো কিছু ফর্মালিটিস থাকবে, তো আসলে অনেকগুলো ফর্মালিটিস এবং নিয়মকানুনের ভিতর দিয়ে আসলে ওনারাও অনেক প্রসেস ফলো করে আমাদেরকে আনার চেষ্টা করেছে, তো এইসব কারণে বিবেচনা করলে দেখা যায় যে একটু সময় তো লাগবেই। আর যখন কাবুল বিমানবন্দরে ব্লাস্ট হলো সেই সময়ে আপনাদের অবস্থাটা কি ছিল ওই সময়? কাবুল বিমানবন্দরে যখন ব্লাস্ট হলো তখন অ্যাকচুয়ালি আমরা ওই গেট থেকে আমরা সরে সামনের গেটে চলে আসছিলাম। আমরা যেই গেট দিয়ে আমাদের ঢোকার বা পারমিশন ছিল ওই গেটে আমরা 5 থেকে 7 বার ট্রাই করেছিলাম ঢোকার জন্য। সারাদিনে ওটা ফেল করেছে। আপনারা হয়তো জানেন যে আমাদের প্রায় 35 থেকে 40 ঘন্টা আমরা অবস্থান করছিলাম ওই এয়ারপোর্ট এরিয়াতে এবং প্রতিবার অ্যাটেম্প করেছি, প্রতিবার আমরা ঢুকতে পারি নাই। এর পরবর্তীতে বিকালের দিকে আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হলো যে আমাদেরকে ফ্রন্ট গেট দিয়ে যাওয়ার জন্য এবং এটার সাথে যে অ্যারেঞ্জমেন্ট দরকার বা যে প্রোটোকল দরকার এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। ভেতর থেকে আমাদেরকে কনফার্ম করা হলে আমরা ওই গেটের দিকে অগ্রসর হই, কিন্তু যখন ফ্রন্ট গেটের দিকে আমরা অগ্রসর হই ঠিক তার 3-4 মিনিট ডিস্টেন্স, রোড ডিস্টেন্সে আমরা ইন্টেলিজেন্স থেকে খবর পাই যে ব্লাস্ট হয়েছে এবং ভেতরে অবস্থা সিরিয়াস, যে কোনো মুহূর্তে এয়ারপোর্ট বন্ধ হয়ে যাবে এবং ঠিক সেই মুহূর্তে সবগুলো রোডে ব্যারিকেড দিয়ে রোডগুলো বন্ধ করে দেওয়া হয়। আমরা সন্ধ্যার দিকে আর অ্যাটেম্প করতে পারিনি ভেতরে ছিলেন না, তখন আমরা রাস্তায় ছিলাম অ্যাকচুয়ালি। এরপরে সন্ধ্যার দিকে আবার আমরা চেষ্টা করি এবং সন্ধ্যার দিকেও আবার চেষ্টা করার পরেও তখন আমাদেরকে রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, যেতে দেওয়া হয় না আর কি। আপনি শেষ পর্যন্ত ফিরলেন? আলহামদুলিল্লাহ ফাইনালি দেশে আসতে পারছি। দেশে এসে বেশ কিছুক্ষণ অ্যাকচুয়ালি পুরো সারা রাত এয়ারপোর্টে অবস্থান করতে হইলেও এটা অন্য দিনের অপেক্ষার চাইতে এটা আসলে কিছুই না। এটা তাও মনে হয়েছে যে আমরা সেফ আছি এয়ারপোর্টে। ফর্মালিটিজের জন্য আমাদের 8-10 ঘন্টা দেরি হইলেও আমাদের কাছে এই জিনিসটা খারাপ লাগে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুনছিলেন আসলে দেশে ফেরার অনুভূতি একরকম, যেমনটা বলছিলাম যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে একরকম মৃত্যুপুরী বলা যায়। তালেবানরা ক্ষমতা গ্রহণের পরও দেশটি নিরাপদ নয়, বিশেষ করে ভিনদেশীদের জন্য তো বটেই। যারা ভিনদেশী আছেন তারা তাদের নাগরিকদের স্ব ব্যবস্থায় দেশে ফেরত আনার চেষ্টা করছেন এবং একটা বড় অংশ বিভিন্ন দেশে ফেরত গেছেন। বাংলাদেশি এখনও এই 6 জন প্রকৌশলী যারা আফগান ওয়্যারলেস মুঠোফোন কোম্পানিতে চাকরি করতেন, এই 6 প্রকৌশলী তারা শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরলেন এবং এখনও বেশ কয়েকজন বাংলাদেশি আছেন যারা যতটুকু আমরা জানি যে আফগানিস্তান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারাও কাতারের দোহায় হয়তো অবস্থান করছেন। মন্ত্রণালয় সূত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তাদেরকেও আগামী কয়েকদিনের মধ্যেই দেশে ফেরত আনার সমস্ত প্রক্রিয়া নেওয়া হয়েছে, খুব শীঘ্রই হয়তো তারাও নিরাপদে দেশে ফিরবেন। তো মোটামুটি এই ছিল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একরকম সব ভয় শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা পেছনে ফেলে শেষমেশ নিরাপদে আফগানিস্তান থেকে 6 জন প্রকৌশলী বাংলাদেশে ফেরত এসেছেন এবং রাতভর বিমানবন্দরের বিভিন্ন প্রক্রিয়া শেষে তারা এখন স্বজনদের কাছে ফিরছেন। খুব শিগগিরই তারা বিমানবন্দর ছেড়ে বাড়ির পথে রওনা হবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে বিমানবন্দর থেকে এই সকালের সবশেষ খোঁজ খবর আফগান ফেরত 6 প্রকৌশলীর দেশে ফেরা সম্পর্কে। ধন্যবাদ প্লাবন। দর্শক, আফগান ফেরত 6 বাংলাদেশির কথা জানাচ্ছিলেন সহকর্মী প্লাবন রহমান। চলে যাচ্ছে পরের সংবাদে। ইতিহাসের সবচেয়ে বৈরী সময় পার করছে বিএনপি। দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি নিয়েই এখন তারা সামনে এগোবে। আর এই আন্দোলন গড়ে তুলতে পারলেই গণতান্ত্রিক সংকট কেটে যাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। মারুফা রহমানের প্রতিবেদন।
1978 সালে প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগ সহ বিদ্যমান রাজনৈতিক দলের বেশ কিছু নেতা ও জনপ্রিয় পরিচিত মুখের সম্মেলন ঘটিয়ে যাত্রা শুরু করেই ক্ষমতার স্বাদ পেয়েছিল বিএনপি। শুধু তাই নয়, এরশাদ পতনের পর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার ইতিহাসেও সবাইকে চমকে দিয়ে 1991 সালের অবাধ নির্বাচনে 140টি আসন নিয়ে ক্ষমতায় বসে দলটি। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই। এরপর 1996 সালে পরাজিত হলেও 114টি আসনের শক্ত বিরোধী দলের মর্যাদা ধরে রাখে। ফের 2001 সালের নির্বাচনে 193টি আসন নিয়ে ক্ষমতায় ফেরে দলটি। কিন্তু 2008 থেকেই কঠিন সময়ের দিকে যাত্রা শুরু। সেই নির্বাচনে 30 আসনের এক বিরোধী দল হলেও 2014 সালের নির্বাচন বয়কট ও 2018 সালের নির্বাচনে সেই আসন এখন মাত্র 5টিতে ঠেকেছে। 43 বছরে এমন সময় কেন এলো দলটির, বলছিলেন সংগঠনটির দ্বিতীয় প্রধান। বিএনপির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা আমরা মনে করি যে একটা চরম বৈরী একটা পরিবেশের মধ্যে, প্রতিকূল একটা পরিবেশের মধ্যে বিগত এক যুগ ধরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে আটক করে রাখা, প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500-এর উপরে অধিক মানুষকে গুম করে দেওয়া এবং সহস্রাধিক মানুষকে খুন করা। তিনি মনে করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকে দলের অবস্থা অনেকটা নাজুক হয়ে পড়ে। তাই বর্তমানে অন্তরীণ খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দলকে সর্বস্তরে ঢেলে সাজানো এবং আন্দোলন গড়ে তোলা এখন তাদের প্রধান লক্ষ্য। যখনই আপনার একটু সুযোগ পাই আমরা, তখনই আমরা কর্মসূচি দেওয়ার চেষ্টা করি। সেই কর্মসূচিগুলো হচ্ছে ম্যাডামের মুক্তি, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং জনগণের সমস্যাগুলো নিয়ে আমরা চেষ্টা করি, যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা সেটা করার চেষ্টা করি। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় লন্ডনে বসবাসরত তারেক রহমানকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অন্যান্য খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনও সক্রিয়। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র এখনও সেই শক্তিকে মদদ দিচ্ছে। এদের বিষয়ে সাবধান থাকতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। শাহালি জয়ের রিপোর্ট। শোকের মাস আগস্টের শেষ দিনে বরাবরের মতো এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতেই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটায় ঘাতকেরা। এখনও যুদ্ধাপরাধী, পরাজিত শক্তি এবং 15 আগস্টের খুনি, ফাঁসি যাদের হয়েছে তারা তো বটেই, কিন্তু তাদের যেমন ছেলেপেলে যারা এবং যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলেপেলে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং এরা মদত পায় যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে। যে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা বলেন, এই হত্যাকাণ্ডে খন্দকার মুশতাকের শক্তির উৎস ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানই ছিল মূল শক্তির উৎস এবং সেই বেইমানিটা করেছিল। অথচ জিয়া ছিল একটা মেজর। স্বাধীনতার পর মাত্র 3 বছরের মধ্যে মেজর থেকে তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করা হয়েছিল। এটাও তাদের ভোলা উচিত না যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বদৌলতেই কিন্তু জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল হয়েছিল। জাতির জনকের আদর্শে নিজেদের গড়ে তুলে দেশ সেবায় নিয়োজিত হতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এশিয়ার নোবেল খ্যাত রামন ম্যাগসেসের 2021 পুরস্কার পেয়েছেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। রামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানানো হয়। এদিন কমিটির পক্ষ থেকে জানানো হয়, লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে ডক্টর ফেরদৌসী কাদরীর নিবেদিত ভূমিকার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
প্রতি বছর রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে স্ব ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য প্রদান করা হয়। এবছর বাংলাদেশের আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাজীর নাম রামন ম্যাগসেসে 2021 পুরস্কার প্রাপ্তদের তালিকায়। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর 12টার দিকে ফিলিপাইন থেকে রামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়। জানানো হয় লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে নিবেদিত ভূমিকার জন্য ডক্টর ফেরদৌসী কাজীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ইমিউনোলজি, টিকার উন্নয়ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ডক্টর ফেরদৌসীর অবদান আছে উল্লেখ করে রামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা ও চিকিৎসার কম সুযোগ সুবিধার কারণে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর প্রধান রোগ কলেরা ও টাইফয়েড। ডক্টর ফেরদৌসী রোগ দুটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফেরদৌসী কাজী এই পুরস্কার জন্মভূমি বাংলাদেশ এবং তার প্রতিষ্ঠান আইসিডিডিআরবিকে উৎসর্গ করেন। তিনি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন 1980-এর দশকে। যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট শেষে দেশে ফিরে আসেন। 1988 সালে যোগ দেন আইসিডিডিআরবিতে। ফাতেমা কাউসার, নিউজ 24। থানায় সাধারণ ডায়েরি করতে গিয়ে ধর্ষণের শিকার হলো এক নারী, এমন অভিযোগ উঠেছে রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপুলিশ পরিদর্শক খায়রুল আলমের বিরুদ্ধে। পুলিশ বলছে এর মধ্যে এসআই খায়রুলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সত্যতা মিললে প্রচলিত আইনের পাশাপাশি তার বিরুদ্ধে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। নাইমাল জিকোর প্রতিবেদন। প্রায় 1 মাস আগে শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ নিয়ে যান এই নারী। তিনি বলেন, সাধারণ ডায়েরি না নিয়ে ব্যক্তিগতভাবে বিষয়টি দেখার আশ্বাস দেন শেরেবাংলা নগর থানার সাব ইন্সপেক্টর খায়রুল আলম। ভুক্তভোগীর সমস্যাটি পারিবারিকভাবে সমাধান হলেও ওই পুলিশ সদস্য তার সাথে যোগাযোগ করতে থাকে। পুলিশ অফিসার খায়রুল বারবার কল দেয়ায় নাম্বার বন্ধ করতে বাধ্য হন ভুক্তভোগী নারী, কিন্তু তাতেও রেহাই পাননি তিনি। নতুন নাম্বার জোগাড় করে সোমবার সকালে রাস্তা থেকে তুলে নিয়ে যান গুলশানের একটি আবাসিক হোটেলে। সেখানে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ এই নারীর। উনি নিজে হ্যান্ডেল করতে গেছে, কিন্তু এটা ফ্যামিলিগতভাবে হ্যান্ডেল হয়ে গেছে। তারপরেও উনি আমাকে ফোন দিতেই আছে। ওনাকে ফোন আমি 100 বার মানা করি যে আমার ফোনে দিয়েন না। উনি ফোন দিয়ে বলে যে ওনার সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করি না, আমার 2টা নাম্বার চেঞ্জ করে ফেলায়, নতুন একটা সিম নেই। নতুন সিম নেওয়ার পর উনি নাম্বারটা কিভাবে যেন পেয়ে যায়। আমার অফিসের সামনে প্রতিদিন আসে। উনি আমাকে ধর্ষণ করেছেন এবং কি আমার গায়ে হাত তুলেছেন এবং কি উনি অস্বীকার করেছেন। অস্বীকার পরে উনি রাজি হয়েছেন যে উনি করেছে। এই ঘটনায় গুলশান থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে সাব ইন্সপেক্টর খায়রুল আলম। অপরাধ প্রমাণিত হলে আইনি ব্যবস্থার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। অভিযোগ আসার পরে যেটি হয়েছে, গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মামলা রুজুর প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডও চাওয়া হয়েছে। প্রথমত এটি ফৌজদারি আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটি তো হচ্ছে, একসাথে বিভাগীয় ব্যবস্থা সেটা বিভাগের পক্ষ থেকে নেওয়া হবে আলাদা করে। এরই মধ্যে গুলশান থানা পুলিশ অভিযুক্ত পুলিশ সদস্য খায়রুল আলমকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চাইলে তা নামঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালত। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজকে এম ইমরুল কায়েস আজ এ আদেশ দেন। তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরিমণি জামিনে থাকবেন। অভিনেত্রীর শারীরিক অবস্থা বিবেচনা নিয়ে আদালত এই জামিন মঞ্জুর করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত হাবিবুল ইসলামের রিপোর্টে। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা এখন পরিমণি। তবে সিনেমা করেই নয়, মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে গেল 26 দিন ধরেই তার নাম খবরের শিরোনামে। তার বাসায় বিদেশি মদ ও নিষিদ্ধ মাদক রাখার ঘটনায় এখন তদন্তাধীন। কিন্তু 3 দফায় 7 দিন রিমান্ডে নেয় এ নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। সবশেষ তার জামিন আবেদন শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ধার্য করায় হস্তক্ষেপ করেন হাইকোর্ট। নির্দেশনা মোতাবেক পূর্ব নির্ধারিত সময়ের আগেই জামিন শুনানি করে পরিমণিকে জামিন দিলেন ঢাকা মহানগর দায়রা জজ। জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। আমরা রাষ্ট্রপক্ষের থেকে এই মামলা আমরা অপোজ করেছি। এখন দুই পক্ষের বক্তব্য শুনেই আদালত যেটা ভালো মনে করেছে তাকে জামিন দিয়েছে। যেহেতু সে একজন চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অনেক পরিচিতদের সাথে তার চুক্তি হয়েছে,
এই যে তার সিনেমাগুলিতে এগুলো কন্টিনিউ করতে হবে, এই জন্যই তাকে এই গ্রাউন্ডেই আমি মনে করি যে এই গ্রাউন্ডেই তাকে জামিন দেওয়া হয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন পরিমণির আইনজীবীরা। পরিমণির বিরুদ্ধে আজকের যে মামলা সেটা শুধু মাদক নয়, তার বিরুদ্ধে এলএসডি এবং আইসের অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে। আপাতত তার মুক্তিতে আর কোনো বাধা নাই। গেল 4 আগস্ট বিকেল 4টার পরপরই বনানীর 12 নম্বর রোডে পরিমণির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ ও মদের বোতল সহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। মা বাবার বিচ্ছেদ হয়ে গেলেও দুই সন্তানের সঠিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য আগামী 15 দিন আলোচিত পরিবারটিকে এক করে দিলেন আদালত। জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত বাবা শরীফ ইমরানকে তাদের 2 কন্যা শিশুকে নিয়ে নির্ধারিত একটি বাড়িতে আগামী 15 দিন থাকার এমন নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। জাপানি নাগরিক এরিকো ও বাংলাদেশি নাগরিক শরীফ ইমরান দম্পতির 2 কন্যা সন্তানদের নিয়ে অভিভাবকত্বের লড়াই গড়িয়েছে আদালতে। এরই মধ্যে সন্তানদের নিজ দেশে ফেরাতে সুদূর জাপান থেকে এসে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন জাপানি মা এরিকো। মঙ্গলবার এ বিষয়ে শুনানি নিয়ে আগামী 15 দিনের জন্য পরিবারটিকে এক করে দিলেন আদালত। মাননীয় বিচারপতি খুবই বুদ্ধি খাটিয়ে উনি বলেছেন যে তোমরা একসাথে থেকে আলাপ করে দেখো কি হয়, এবং তিনি সেটার জন্য 2 সপ্তাহ দিয়েছেন এবং এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যেন সেখানে বাসার মধ্যে কোনো গন্ডগোল না হয়। এই সময়ের মাঝে নিজেদের পারিবারিক সমস্যার সমাধান না হলে পরবর্তী নির্দেশনা দেবেন সর্বোচ্চ আদালত। বাচ্চাদের কাছে মা বাবা কিন্তু দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা একটা দূরত্ব হয়ে গেছে। এই দূরত্বটা কমানোর জন্যই কিন্তু এটা আমার প্রস্তাব ছিল। আদালত তার শুনানিতে বলেন, কিসে এই 2 শিশুর কল্যাণ হবে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত। তাদের সঙ্গে আমরা যে 2 বার সরাসরি মিট করেছি, যে কথাবার্তা হয়েছে, যে ধরনের আলোচনা হয়েছে, এগুলো থেকে আমার আশঙ্কা হয়েছে একসাথে থাকতে দিলে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু আদালত যেহেতু দিয়েছেন উভয় পক্ষকে আমরা কাউন্সেলিং করে যেন অসুবিধাটি না হয় সেই ব্যবস্থার জন্যই আমরা চেষ্টা করব। মাতৃত্বের টানে সন্তানদের ফিরে পেতে গত 19 আগস্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন জাপানি নাগরিক মা এরিকো। আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ বিষয়ে পরবর্তী শুনানি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দেশে 10,000 ছাড়িয়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে 266 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 220 জনই ঢাকার বাসিন্দা। চিকিৎসকরা বলছেন প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর তালিকায় উত্তরের চাইতে বেশি দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। কীটতত্ত্ববিদরা বলছেন সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তেই থাকবে। চলতি বছরের শুরুতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ছিল 32 জন। ফেব্রুয়ারি থেকে মে অবধি সেই সংখ্যা 50-এর ঘরে থাকলেও বৃষ্টি মৌসুম শুরু হওয়ার পর থেকে 1 জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হন প্রায় 2200 মানুষ। আগস্টে আগের সব রেকর্ড ভেঙে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়ায় 7432 জনে। তার মধ্যে 42 জন মারা যায় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু চিকিৎসার জন্য আলোচিত রাজধানীর হলি ফ্যামিলিতে হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন অন্তত 85 জন মানুষ, তার মধ্যে দ্বিগুণের বেশি শিশু। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গু আক্রান্তদের দ্রুত রক্তশূন্যতা দেখা দিচ্ছে। ডেঙ্গু রোগী কিন্তু কমতেছে না, আস্তে আস্তে বাড়তেছেই মনে হচ্ছে। 3টা প্রেজেন্টেশন থাকে, একটা ক্লাসিক্যাল, একটা হেমোরেজিক আর একটা শক। তো এই 3তে আমরা যেটা পাচ্ছি, প্লেটলেটটা খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে। এই প্লেটলেটটা কিন্তু খুব অ্যালার্মিং। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলছেন মশক নিধন কার্যক্রম ভালোভাবে পরিচালিত না হয় এখনো ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব কমেনি, ফলে রোগীর চাপ থাকবে আরও 2 সপ্তাহ। আগামী 15 দিন পর্যন্ত ডেঙ্গু খুব বেশি কমে আসবে বলে আমাদের প্রেডিকশন মডেল বলছে না। সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম, জনগণ এর মশা নিধন কার্যক্রম, এই সবগুলো প্রক্রিয়ায় সমন্বিতভাবে একসাথে চলমান থাকতে হবে।
যদি আমরা এটিকে চলমান না রাখি তাহলে ডেঙ্গু আরো বেড়েও যেতে পারে। জ্বর দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 86 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 3,357 জনের করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,618 জনে, আর এর মধ্যে মোট মারা গেছেন 26,195 জন। 24 ঘন্টায় নতুন সুস্থ হওয়া 4,102 জন সহ মোট 14,25,985 জন সুস্থ হয়েছেন। একদিনে 28,097টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 11.95%। ভ্যাকসিন পেতে হাজারো মানুষের ভিড় এখনো। সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমেনি সাধারণ মানুষের। কেন্দ্র কর্তৃপক্ষ বলছেন, SMS না পেয়েই কেন্দ্রে আসায় সৃষ্টি হচ্ছে জটলা, ফলে বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। তবে রেজিস্ট্রেশনের তুলনায় ভ্যাকসিন প্রয়োগ করতে না পারার দায়ও এড়ানো যাচ্ছে না। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সময় দুপুর 1টা। এই দীর্ঘ লাইন বলে দিচ্ছে ভেতরে চলছে ভ্যাকসিন কার্যক্রম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকায় নিজেদের ভোগান্তির কথা জানায় সাধারণ মানুষ। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত দাঁড়িয়ে আছি, তারপরে এখন ঢুকতে পারছি না। সকাল 7:30 বাজে আসি, নামছি এখানে সিরিয়াল দিচ্ছি, এই যে মাথায় ঘুরি এখানে আবার ওই জায়গায় আসছি। নাস্তা না খেয়ে আসছি, মাত্র খেলাম, কোনো লাইনই পাচ্ছি না। লাইন ছাড়াও ঢুকে পড়ে, এইগুলি তো আর আমরা কিছু বলতে পারি না। ঢাকার বেশিরভাগ কেন্দ্রের অবস্থা এমনই। বড় কেন্দ্রগুলোর টিকার অপেক্ষমান তালিকা যেন আর শেষ হচ্ছে না। সারা দেশে 3,76,15,158 জনের নিবন্ধনের বিপরীতে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ 1,82,00,000-এর বেশি, আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 78 লাখের উপরে। কেন্দ্র কর্তৃপক্ষ বলছে তাদের চ্যালেঞ্জ মোকাবেলার কথা। অনেক সময় 4টা-5টা বেজে যাচ্ছে, কারণ একটা ফাইল খুলে 14 জনকে দিতে হয়, সেক্ষেত্রে অনেকক্ষণ ওয়েটও করতে হয় আমাদেরকে। তো আমরা সব মিলে কিন্তু কোভিড ওয়ার্ড, ভ্যাকসিনেশন কাজ সবই একসাথে চালিয়ে যাচ্ছি। আমরা মেসেজের সংখ্যা অনেক বাড়িয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও কিছু লোক আসে যে মেসেজ ছাড়া এসে হাসপাতালে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রতিটি কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হলেও জনবল সংকটে আটকে আছে সিংহভাগ হাসপাতালের দ্রুত সময়ে টিকা প্রয়োগ প্রক্রিয়া। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। শীঘ্রই পুঁজিবাজারে আসছে 20,000 কোটি টাকার স্থিতিশীলতা তহবিল। দীর্ঘদিন অলস পড়ে থাকা কোম্পানিগুলোর লভ্যাংশ থেকে যা তৈরির উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা BSEC। নতুন এই তহবিল পুঁজিবাজারের বিপর্যয় ঠেকাতে ও বিনিয়োগকারীদের কম সুদে ঋণ দিতে কাজে লাগানো হবে বলে জানিয়েছে কমিশন চেয়ারম্যান। বেঁধে দেওয়ার সময় তহবিলে অর্থ জমা না দিলে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন। সুলতান আহমেদের রিপোর্ট। এক বছরে আমূল পরিবর্তন এসেছে দেশের পুঁজিবাজারে। বাজার মূলধন, সূচক কিংবা লেনদেন সবকিছুতেই আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। মহামারীর সময়ে একদিকে ব্যাংক আমানতের সুদ হার কমে গেছে, অন্যদিকে কমেছে বিনিয়োগের ক্ষেত্র। সব মিলে বিনিয়োগ বাড়ছে পুঁজিবাজারে। হিসেব বলছে 2020 সালের আগস্ট মাস শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচকের অবস্থান ছিল 4,879 পয়েন্টে, বর্তমানে যা 6,869 পয়েন্ট। বাজার মূলধন ওই সময়ে ছিল 3,69,834 কোটি টাকা, বর্তমানে যা ছাড়িয়েছে 5,57,000 কোটির ঘর। অবিশ্বাস্য পরিবর্তন এসেছে লেনদেনেও। এক বছর আগের লেনদেন ছিল 1,000 থেকে 1,100 কোটি টাকা, যা এখন ছাড়িয়েছে 2,000 কোটির ঘর। পুঁজিবাজারের বাড়ার বৃদ্ধিটা যেন একটা সংযত পর্যায়ে থাকে, অর্থাৎ ইকোনমিক ফান্ডামেন্টাল যেটাকে আমরা বলি, অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো এখানে লিস্টেড আছে তাদের যে ইকোনমিক পারফরমেন্স, সেটার সাথে যেন এই বাজারের বৃদ্ধিটা একটা সম্পর্কিত থাকে। সম্প্রতি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিনিয়োগকারীদের অবন্টিত লভ্যাংশ নিয়ে নতুন তহবিল গঠন করতে যাচ্ছে তারা, যার আকার হতে যাচ্ছে 20 থেকে 21,000 কোটি টাকা। কমিশন চেয়ারম্যান বলছেন, তহবিল কাজে লাগানো হবে পুঁজিবাজারের কল্যাণে। বিনিয়োগকারীরা চাইলে এই তহবিল থেকে স্বল্প সুদে ঋণ নিতেও পারবেন। যারা নলেজ আছে, যাদের অভিজ্ঞতা আছে, তারাই এটাকে মার্জিন লোনের জন্য আমাদের ব্রোকারদের দিতে পারে খুব লো ইন্টারেস্টে। তাহলে আমাদের মার্জিন লোন যারা নেয় তাদের সুবিধা হবে, অথবা শেয়ারগুলো সোয়াপ করে বিভিন্ন ফরওয়ার্ড পারচেস করে তাদেরকে ব্যবহার করতে দিতে পারে, সময় অন্তে আবার ফেরত পাবে।
তবে সময় মতো তহবিলে অর্থ জমা নিয়ে তৈরি হয়েছে সংশয়। নিয়ন্ত্রক সংস্থা 30 আগস্ট দিন ধার্য করে দিলেও সব কোম্পানি এই সময়ের মধ্যে অর্থ জমা করতে পারছে না। যেই কমিশন যে কোনো অর্ডার, যে কোনো ডাইরেক্টিভ ইস্যু করতে পারবে এবং সেইটার পানিশমেন্টটা আমাদের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর সেকশন 24 এ যেমন 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন আছে এবং সেকশন 22 অনুযায়ী 1 লাখ টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট তারা ফাইন করতে পারবে। তহবিল বাজার পতনের সময়ে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিনিয়োগকারীরাও। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় চলছে রাস্তা উন্নয়নের খোঁড়াখুঁড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তাদের দাবি, দ্রুত কাজ শেষ করতে উদ্যোগ নেবে সিটি কর্পোরেশন। এদিকে শিডিউল অনুযায়ী কাজ শেষ করা হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাস্তায় জলাবদ্ধতা আর খানাখন্দ, নগরবাসীর ভোগান্তি দূর করতে রাস্তা উন্নয়নের কয়েকটি প্রকল্প হাতে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ড তেজগাঁও শিল্প এলাকায় বিভিন্ন সড়কে চলছে গভীর ড্রেন নির্মাণ সহ রাস্তা ও ফুটপাত মেরামতের কাজ। জানা যায়, প্রকল্প এলাকার ভিতরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, ফলে প্রতিদিনই কয়েক লক্ষ মানুষকে এসব এলাকার রাস্তা ব্যবহার করে কর্মক্ষেত্রে যেতে হয়। অভিযোগ আছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ধীরগতির কারণে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। আমাদের নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই। আজকে এ কাটবে, কালকে ও কাটবে, কালকে ও করবে, পরশু ও করবে। আমরা চাচ্ছি যে একবার কাজ করলে যেন 10-15-20 বছর জন্য কাজ করা না লাগে। প্রায় যাত্রী নামাইতে আসি, নাহলে তো আমরা হাতে দিনতে ডুইকে ভিতর দিয়ে নামাইতে পারতাম। চলাচলের ভোগান্তি দূর করতে ঠিকাদার দ্রুত কাজ শেষ করবেন, এমন দাবি স্থানীয়দের। বর্ষার আগে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে সবাই লাগে ভালো। ধুলাবালি উঠতেছে, এখন মনে করেন পানি পুনি দেয় না, কোনো কিছু দিতেছে। তাড়াতাড়ি করা হয় তাহলে জনগণ দ্রুত এটা থেকে লাঘব হবে আর কি। তবে নির্ধারিত সময়েই কাজ শেষের প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। আমি আজকে সকালে ইঞ্জিনিয়ার ট্রেনিং বুঝি, একদিন কাজ করে দুজন বন্ধ রাখে। এই দিয়ে সিভার রাস্তা, দন্দারের রাস্তা, এইগুলোতে ঠিকমতো কাজ করতে হচ্ছে না। তা আমি দেখতে আছি, আমি অ্যাকশন নিতে আছি। হ্যাঁ, আমি আশা করি নির্দেশনার মধ্যে শেষ হবে। তাও করোনার কারণে তো আমরা অনেকটা পিছিয়ে গেছি 1-2 মাস। তো আশা করতেছি মার্চ মাসের মধ্যে আমরা এখান থেকে সমগ্র কাজ শেষ করে বেরিয়ে আসতে পারবো। এদিকে আগামী বর্ষা মৌসুমের আগে টেকসই রাস্তা ও ড্রেন নির্মাণে সিটি কর্পোরেশনের মেয়র তদারকি করবেন, এমন দাবি সড়ক ব্যবহারকারীদের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বানভাসীদের অভিযোগ, বন্যা ও করোনার কারণে কাজকর্ম না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ পরিস্থিতিতেও পাননি কোনো ত্রাণ সহায়তা। এদিকে রাজবাড়ীতে পদ্মা ও টাঙ্গাইলে যমুনার ভাঙন তীব্র হয়েছে। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসত বাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর ও দয়ানগঞ্জ উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী চরাঞ্চলের 15,000 মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে সাঘাটা, ফুলছড়ি সদর ও সুন্দরগঞ্জ উপজেলার 18 ইউনিয়নের নির্মাঞ্চল। ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে বানবাসীরা। গবাদি পশু নিয়ে উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বানভাসীদের অভিযোগ, বন্যা ও করোনার কারণে কাজ না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। ভাগ্যে জোটেনি কোনো ত্রাণ সহায়তা। খাওয়া দাওয়ার তো কষ্ট হয়ে গেছে, মনে করেন যে দিন নাই না দিন খাই, তাও কামাই কাজ করে পারতেছে না। খুব কষ্ট হয়েছি, সবকিছু নষ্ট হয়ে গেছে, বাদে উঠছি। কুড়িগ্রামেও সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট প্রকট। রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙন তীব্র হয়েছে। ভাঙনের কবলে পড়েছে দৌলদিয়ার 4 নং ফেরিঘাট। রোববার ফেরিঘাটের কাছের এক মসজিদের অর্ধেক অংশ নদীতে বিলীন হয়ে যায়। ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।
মসজিদ মাদ্রাসা এগুলো চলে গেছে নদীগর্ভে। এখন 5টা ঘাট, এটাও ঝুঁকির মাঝে। বাপদাদার প্রতীক সম্পত্তি ভিটার মাটি সব তো নদীতে ধূলিসাৎ করে নিয়ে গেছে। তবে ভাঙন রোধে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ক্ষয় করার জন্য ইতিমধ্যে একটা প্রজেক্ট পাস হয়েছে, প্রজেক্টের কনসালটেন্সিও কাজ চলতেছে। আশা করা যায় আমরা খুব শীঘ্রই কাজটা শুরু করতে পারবো। যমুনার ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইলের কালিহাতী ও সদর উপজেলার 7 গ্রাম। গেল এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি এলাকায় সুগন্ধা নদীতে ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে কোনো যানবাহনের রোগী পরিবহন বন্ধ রয়েছে। এতে 2 ইউনিয়নের অর্ধ লাখ মানুষের দুর্ভোগ চরমে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাবুগঞ্জের বাকুদিয়া থেকে লাশঘাটা পর্যন্ত এলজিইডির পাকা সড়কটি 8 কিলোমিটার দীর্ঘ। 5 বছর আগে এই সড়কটি পুনর্নির্মাণ করে এলজিইডি। গেল বছর সুগন্ধা নদীর ভাঙনে এই সড়কে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করে। গেল শুক্রবার ও শনিবার ফের সুগন্ধা নদীতে আকস্মিক ভাঙন শুরু হয় ক্ষুদ্রকাঠি অংশে। নদীগর্ভে বিলীন হয় এ সড়কের অন্তত 500 ফুট এলাকা। এতে রাকুদিয়া থেকে লাশঘাটা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র সড়কটি কিছু অংশ নদীগর্ভে চলে যাওয়ায় যানবাহনে রোগী পরিবহন বন্ধ রয়েছে। এছাড়া দুর্ভোগে পড়েছেন কেদারপুর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের অর্ধ লাখ মানুষ। মানে আসতে এখান থেকে তো খুবই সমস্যা, গাড়ি নিয়ে আসতে পারতেছি না, ঠেলে আসতেছে। মহিলা কলেজ হইতে আছে, বিভিন্ন কাজ বাজ হইতে আছে, কিন্তু আমার রাস্তা না থাকলে কেমন হইবে কাজ? বস্তা ফেলাইলে হবে না, এখন এখানে ব্লক ফেলাইতে, ব্লক পাড়া ব্লক যেগুলো সেইটা ফেলাইলে ঠিকই পারবে। সোমবার সকালে ওই এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের আশ্বাস দেন তারা। মন্ত্রী মহোদয়ের নির্দেশে আগামীকাল থেকে এখানে কাজ শুরু হবে এবং এলাকার জনগণের দুর্ভোগ এবং যে যাতায়াতের অসুবিধা ছিল এটা লাঘব। ওই এলাকায় সড়ক পুনর্নির্মাণ কাজ শুরু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের রাস্তাটাকে চলাচল করতে রাখতে আমরা যা করা দরকার সেটা আমরা করবো। স্থায়ীভাবে ওই এলাকায় নদীর তীর সংরক্ষণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, সমাজে দুর্নীতি ও অপরাজনীতির শেকড় ছড়িয়ে গেছে, এগুলো উপড়ে ফেলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনা বলেছেন, আমার 11 লক্ষ তৃণমূলের কর্মী কোথায়? আমরা সেই তৃণমূলের কর্মীদেরকে জাগানোর জন্য আজকে রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমরা সংগ্রাম করছি। আজকে 15ই আগস্টের অঙ্গীকার হবে, আমরা আবার আওয়ামী লীগকে পুনর্গঠিত করব। শোকের মাসের শেষ দিনে মানিকগঞ্জে 1,500 অসহায় মানুষ খাদ্য সহায়তা পেয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে। এর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে 3,000 মানুষকে সহায়তা দেওয়ার কর্মসূচি শেষ হলো মানিকগঞ্জে। করোনাকালে জীবন নিয়ে বিপাকে পড়া মানুষ সহায়তা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্তা ব্যক্তিদের। কাবুল খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার আফতাবউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ এটি। যারা এসেছেন তাদের কেউই সংসারের চাহিদা মেটাতে পারেন না। প্রান্তিক এই জনগোষ্ঠী অনেক সময় সরকারি সাহায্য থেকেও বঞ্চিত হন। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সুবহান আনভিরের উদ্যোগে খাদ্য সহায়তা পেয়ে তাই উচ্ছ্বসিত এসব মানুষ। খাদ্যটা পেয়ে আমাদের জন্য অনেক উপকার হইলেও আমি কতদিন ভালোভাবে চলতে পারবো। এই কষ্টের মোকাবেলা করার জন্য যে ত্রাণ দিতেছে, এটা খুব ভালো একটা কাজ। করোনায় দেশব্যাপী কর্মসংকটের সময়ে সামাজিক দায়বদ্ধতার এই নজির দুস্থদের সহায়তায় সবাইকে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য স্থানীয় জনপ্রতিনিধিদের।
মানিকগঞ্জবাসী সাংঘাতিকভাবে খুশি হয়েছে, আমরা খুশি হয়েছি। আমরা যদি তাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার না করি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। একজন মহিলা একজন পুরুষ যখন মাথায় করে নেয় বা কাহে করে নেয় তখন কিন্তু তাদের মনে অটোমেটিক বাইরে আসে, আল্লাহ তুমি বসুন্ধরারে ভালো রেখো। মঙ্গলবার দুপুরে ১৫০০ মানুষ এই উপহার পান। প্রধান অতিথি হিসেবে শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রীড়াচক্র সম্মানিত চেয়ারম্যান শামসুন আলী সাহেব, উনি ব্যক্তিগতভাবে তার নিজস্ব টাকা দিয়ে নিজস্ব উদ্যোগেই এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সারা দেশে চালিয়েছেন। তার অংশবিশেষ আজকে আমরা সহায়তা সবাইকে দিয়ে আমাদের কার্যক্রম এই মাসে শেষ করছি। এর আগে রোববার ও সোমবার মানিকগঞ্জ শহর ও হরিরামপুর উপজেলায় ৪৫০০ মানুষকে খাদ্য সহায়তা দেয় শেখ রাসেল ক্রীড়াচক্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কয়েকদিন পতনের পর আবারও ঊর্ধ্বমুখী দেশের দুই পুঁজিবাজার, পাশাপাশি লেনদেন আবারও ছাড়িয়েছে ২,০০০ কোটির ঘর। মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। এ নিয়ে সূচকের অবস্থান এখন ৬,৮৬৯ পয়েন্টে। পতনের পর বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ২,২৫০ কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে প্রায় ৪০০ কোটি টাকা বেশি। এদিকে সূচক ও লেনদেন বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ২০ বছরের উপস্থিতি শেষ হওয়ার একদিন পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন নিজের সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়ে বলেন, বেশি দিন থাকা কোনো বিকল্প ছিল না। এ সময় কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনা সহ ৭৩ জন নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জো বাইডেন বলেন, হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার। একই সঙ্গে আফগান যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মঙ্গলবার তালেবান জানিয়েছে তারা আফগানিস্তানে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় এবং নতুন আফগান সরকার অন্যান্য দেশের সাথে সমান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবে। কাবুলের রাষ্ট্রায়ত্ত আফগানিস্তান ন্যাশনাল টেলিভিশনে তালেবানদের আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়। সংবাদ সম্মেলনের সময় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের কারণগুলির সংক্ষিপ্তসার তুলে ধরেন। আফগানিস্তানে বিদেশি বাহিনীর দখলের বিরোধিতা করেছিলেন সে সময়। ৫ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলায় খেলা শুরু বিকেল ৪টায়। যদিও ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে এখন উইকেট। অস্ট্রেলিয়ার মতোই কি নিউজিল্যান্ডের বিপক্ষেও তৈরি করা হচ্ছে স্লো উইকেট, নাকি থাকছে অন্য কোনো সারপ্রাইজ? বিষয়টি নিয়ে নিজেদের ভাবনা আর লক্ষ্যের কথা জানিয়েছেন দুই দলের অধিনায়ক। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আগে যা হয়নি তাকেই বাস্তবে রূপ দিতে প্রতীক্ষার শেষ প্রহরে বাংলাদেশ। ক্রিকেটের শর্টার ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে টিম টাইগার। গেল সিরিজ থেকে আলোচনার কেন্দ্রে মিরপুরের উইকেট। যে স্লো উইকেটে অজি দুর্গ হয়েছে চূর্ণ বিচূর্ণ, তাতেই কি আঁকা হচ্ছে কিউই বধের ছক? উইকেট নিয়ে ভাবনাটা ম্যাচের আগে জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেট প্রেডিক্ট করা আমার মনে হয় একটু টাফ মিরপুরে এনি টাইম। আমার মনে হয় যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে যাওয়াটা বেটার, যে আমরা ভালো উইকেট এক্সপেক্ট করে ইনশাল্লাহ ম্যাচে যাব। ইট উইল বি এ গুড উইকেট এবং ইনশাল্লাহ আমাদের যে ব্যাটিং স্ট্রেংথ আছে, যদি আমরা ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারি ইনশাল্লাহ উইল গেট এ গুড। অজি সিরিজে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা মনে হয়েছে ওপেনিংকে, যেখানে নাইম শেখ মোটামুটি রান পেলেও একদমই সুবিধা করতে পারেননি সৌম্য। যদিও রিয়াদ ওপেনিং নিয়ে অত চিন্তা করতে নারাজ। Leighton is also outstanding opener. Shomo has been in very good form in this year. Naim has been one of the top ranked batsmen in the T20 format in our side. এবং শেখ মেহেদিও একটা ভালো অপশন। এখন আমাদের জাস্ট মেক শিওর করতে হবে যেই অপরচুনিটি পাই সে যেন টিমের জন্য কন্ট্রিবিউট করে। এদিকে অস্ট্রেলিয়াকে দেখে প্রস্তুতি বেশ ভালো মতোই সেরে নিয়েছে নিউজিল্যান্ড। যদিও প্র্যাকটিস আর ম্যাচ খেলা যে আলাদা জিনিস তা ভালোই জানা আছে কিউই অধিনায়ক টম লাথামের।
মাসখানেক আগে অস্ট্রেলিয়া যে এরকম উইকেট পেয়েছে, আমরা সেরকম উইকেটের জন্যই অনেকটা প্রস্তুত। দেশে মাউন্ট মঙ্গানুই ও লিঙ্কনে খুব ভালো ক্যাম্প করে এসেছি আমরা। এখানেও 5 দিনে খুব ভালো অনুশীলন হয়েছে। চেষ্টা করেছি এখানকার আবহাওয়া ও উইকেটের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে। ম্যাচের আগে নানা বিষয়ে হতে পারে বিশ্লেষণ, তবে অনিশ্চয়তার খেলায় শেষ কথা বলে কিছুই নেই। অপেক্ষা কেবল 2 ইনিংস মিলিয়ে মোট 40 ওভারের। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।